আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বাংলা অংশের সমাধান নিয়ে প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম প্রশ্ন এসেছে আল মাহমুদের লেখা কাবিলের বোন উপন্যাসের বিষয়বস্তু কি ছিল। বিষয়বস্তু হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের গল্প। তারপরে আমরা খুব শর্টকাটে শেষ করব। তারপরে আমরা পরবর্তী যে ইংলিশ জিকে রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহারাই পরে মনে কবিতাটি কোন গঠন রীতির, মানে তাহারাই পরে মনে কবিতাটি যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সেটা কোন ধরনের কবিতা। সেটা হচ্ছে সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর দেখবা যে এই কবিতার মধ্যে বারবার কবি এবং কবি নিজে বলছে এবং অপর দিক থেকে আরেকজন কবির সাথে রিপিট করছে, মানে রিপ্লাই করছে। ঠিক আছে, সেই জন্য এটা সংলাপ নির্ভর কবিতা। এরপরে বলা হচ্ছে যে বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয়, দশম শ্রেণী। এরপরে দেখো বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম। বাদনহারা তোমাদের বারবার আমি বলি যে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো মনে রাখার উপায় হচ্ছে বাকুম। বাকুম দিয়ে তোমরা মনে রাখবা, বাকুম। এটার ফুল ফর্ম হচ্ছে বাতে হচ্ছে বাদনহারা, কুতে হচ্ছে কুহেলিকা, আর মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। এই কাজী নজরুল ইসলামের 3টা উপন্যাস, সেটা হচ্ছে বাকুম। ঠিক আছে, বাদনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই 3টা। তো এখানে বলছে বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম, এটা হচ্ছে উপন্যাস। ওকে, এরপর হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণী কি ব্রত গ্রহণ করেছিল। আমার এক্সাম বেস থেকে হুবহু প্রশ্নটা চলে এসেছে। আমার এক্সাম বেসে আমার এই প্রশ্নটাই তোমাদেরকে দেওয়া হয়েছিল। তো তোমরা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছো তারা অবশ্যই এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছো, এবং আরো অন্যান্য এইগুলো কিন্তু আমাদের সবগুলো সাজেশনের মধ্য থেকেই এসেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু নারী শিক্ষা নিয়ে নারী শিক্ষার কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কে কোন দৃশ্যের স্থান কোথায়। আচ্ছা, প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান কোথায়, এটা হচ্ছে তোমরা বই খুললেই যেটা দেখতে পারো, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ওকে, এরপরে হচ্ছে বলা হচ্ছে যে আবুল ফজলের রচনা নয় কোনটি। দুর্দিনের যাত্রী, দিনলিপি, রেখাচিত্র, রাঙ্গা প্রভাত। দুর্দিনের যাত্রী, ধূসর পাণ্ডুলিপি, এগুলো হচ্ছে আহসান হাবিবের, আমার যতটুকু খেয়াল আছে। আচ্ছা, নাকি অন্য কি, আমি যদি ভুল না করি সেটা আহসান হাবিবের হতে পারে। দুর্দিনের যাত্রী, আচ্ছা, খুব কমন লাগতেছে আমার। আমি সৃষ্টি, আমি ধ্বংস, এখানে কোন অলংকার ব্যবহার করা হয়েছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, এখানে এটা হচ্ছে বিরোধাভাস, মানে হচ্ছে আমি সৃষ্টি আবার আমি ধ্বংস। এই যে এখানে দুইটা কিন্তু বিপরীত ধর্মী বিষয় কিন্তু ব্যক্ত করা হয়েছে, যার কারণেই এটা হচ্ছে একটা বিরোধাভাস, মানে বিরোধ, দুইটা নিজেই নিজের প্রতি বিরোধ। এখানে নিজেকে সৃষ্টি বলা হচ্ছে, আবার নিজেকেই ধ্বংস বলা হচ্ছে। তাহলে সৃষ্টি এবং বিরোধ, সৃষ্টি এবং ধ্বংস দুইটা তো বিপরীত বিষয়, তাই না? তো এই জন্য বলা হচ্ছে যে বিরোধাভাস এখানে দেওয়া আছে, বিরোধ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মানব কল্যাণ প্রবন্ধটি রচনাকাল হচ্ছে 1972 সাল। এরপর হচ্ছে তলোয়ার, কৃপান শব্দের অর্থ হচ্ছে তলোয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে রেইনকোট গল্পের মিসক্রিয়েন্ট বলতে তুচ্ছার্থে কাদেরকে বলা হচ্ছে। এই যে মুক্তি বাহিনী যারা, বলা হচ্ছিল যে মিসক্রিয়েন্টরা আমাদের বারবার আক্রমণ করে, বা এরকম কিছু একটা কথা বলা হচ্ছিল। এই যে মিসক্রিয়েন্ট বলতে এইখানে যারা মুক্তি বাহিনী ছিল, এই যে তোমার বাঙালি এবং ইন্ডিয়ান যেই সৈন্য ছিল তাদেরকে মিলিয়ে একসঙ্গে যে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল, সেই মুক্তি বাহিনীকে তারা মিসক্রিয়েন্ট হিসেবে এখানে তুলে ধরেছিল। এরপরে হচ্ছে বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। এরপর হচ্ছে আশীর্বাদের সন্ধি বিচ্ছেদ কোনটি। আশীর্বাদ, এই যে বিসর্গ সন্ধি তোমরা হয়তো পড়েছো, কমন পেয়েছো হুবহু। বিসর্গ সন্ধি এই যে এখানে নিচে কিন্তু পরে আবার একই প্রশ্নটা এখানে রিপিট করেছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আমরণ কোন সমাসের উদাহরণ। আমরণ অব্যয়ীভাব সমাস। এরপর হচ্ছে আমার পথ প্রবন্ধটি কিভাবে আত্মনির্ভরতা আসে। আচ্ছা, কিভাবে আত্মনির্ভরতা আসে, আত্মাকে চেনার মাধ্যমে, মানে নিজেকে চেনার মাধ্যমেই আত্মনির্ভরতা আসে। কবি আমাদের লেখক প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম কিন্তু এটাই বলেছে যে আত্মাকে চেনার, নিজ চেনার মাধ্যমে কিন্তু আত্মনির্ভরতা আসে। পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন হয়, কর্তা অনুযায়ী।
ওকে, এরপর হচ্ছে মিথ শব্দের অর্থ হচ্ছে, তোমরা তো জানো মিথ, মিথোলজি। মিথ এবং মিথোলজি একই শব্দ। তো মিথ হচ্ছে তোমার পৌরাণিক কাহিনী, পৌরাণিক, পুরাণ থেকে যেই শব্দটা এসেছে পৌরাণিক। তো পৌরাণিক কাহিনী কোনগুলো? ইলিয়াড, অডিসি, তারপরে হচ্ছে তোমার মহাভারত, রামায়ণ, এইগুলো হচ্ছে তোমার মিথ। তারপরে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ে যেটা রয়েছে যে গাজীপীরের ঘটনা, সেগুলো হচ্ছে মিথ। তো এগুলোকে বলা হয় পৌরাণিক কাহিনী। ঐতিহ্য শব্দের উচ্চারণ কোনটি? ঐতিহ্য, ঠিক আছে, ঐতিহ্য। এখানে ভুল আছে বানানটা, ঐতিহ্য। এই যে আচ্ছা, এখানে ঐতিহ্য জ এবং ঝয়ের সমন্বয়ে গঠিত হবে, জ এবং ঝয়ের সমন্বয়ে গঠিত হবে ঐতিহ্য। ঐতিহ্য, ঠিক আছে। এখানে হবে হচ্ছে এই যে এইটা ঐতিহ্য, এর নিচে হবে হসন্ত বা হলন্ত, যেটাই বলো, ঐতিহ্য। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? অতসীমামি, অতসীমামি, ঠিক আছে, এটা তার বিখ্যাত গ্রন্থ। এরপর হচ্ছে তেলে ভাজা শব্দের অর্থ হচ্ছে তেল দিয়ে ভাজা, এটাও তোমার অলুক তেলে ভাজা, সরি তেল দিয়ে ভাজা হবে না, অলুক তৎপুরুষ, যেটাতে তোমার বিভক্তি লোপ পায় নাই, তেলে ভাজা, এ আছে এখানে, তেলে ভাজা, এটা দেখবা তোমরা ব্যাস বাক্য দেখলেই বুঝবা। এরপর হচ্ছে কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ কোনটি? মঞ্জরি। এখানে দেখো তৎসম শব্দ চেনার সঠিক কিছু পদ্ধতি আছে, যার মধ্যে এই যে এইখানে ইয় আছে, ইয় আছে, ইয় এবং যুক্ত বর্ণ আছে, সেটা দেখলেই বোঝা যায়। পানি কোন ভাষার শব্দ? পানি হচ্ছে তোমার হিন্দি ভাষার শব্দ, ঠিক আছে। এরপর হচ্ছে কোন ক্রমিকের দুটি বানানই শুদ্ধ? শুদ্ধ কোন বানান দুইটি? সেটা হচ্ছে মরিচিকা ও মাহাত্ম্য। এটা আছে তোমার মরিচিকা, মরিচিকা, এই যে ঘ নাম্বারটা হবে সঠিক। এরপর হচ্ছে সূর্য, এর প্রতিশব্দ হচ্ছে সবিতা, সোম, সোম হইতে, আচ্ছা সবিতা, সবিতা, সবিতা। এরপর হচ্ছে পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সব বাক্যতত্ত্বে, বাক্যের মধ্যে পদ প্রকরণ। আচ্ছা, যখন একটা পদ, বাক্যের মধ্যেই তো পদ, পদ যখন বলবে তখনই তো তোমার এটা মনে আসবে যে এটা বাক্যের মধ্যেকার আলোচ্য বিষয়। কেননা পদ কখনো একা একা নাম ধারণ করে না, পদ যখন একা একা বসে তখন সেটাকে বলা হয় শব্দ। তো শব্দ যখন বলা হবে তখন সেটা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, আর যখন পদ শব্দটা বলা হবে তখন সেটা হচ্ছে তোমার বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে। এরপর হচ্ছে বাতাসে বহে, এটা সুমন্ধ নাকি? বাক্যটি সুমন্দ, সুমন্দ না সুগন্ধ, এরকম কিছু। আচ্ছা, যাই হোক, বাতাসে বহে বাক্যটি সুমন্দ কোন পদ? এটা হচ্ছে মন্দ, কিন্তু একটা, মন্দ কিন্তু একটা তোমার বিশেষণ, ভালো নাকি খারাপ, ভালো নাকি মন্দ, এটা কিন্তু একটা বিশেষ্য, এর সাথে আবার সু দেওয়া আছে। তো বিরোধ বিশেষ্য, বা এটা তুমি নাম বিশেষণ দিতে পারো, স্যার বিশেষ্য বলছি বারবার, বিশেষণ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাধুরীতিতে কোন পদ, কোন কোন পদ বেশি পরিবর্তিত হয়? সাধুরীতিতে, সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়া। দেখো, তাকে যদি আমি বলি, তাকে শব্দের সাধুরীতি কি হবে? তাহাকে। ক্রিয়া করতে যদি আমি বলি, এটার ক্রিয়ার তোমার সাধুরীতিতে কি আসবে? করিতে। তো এইখানে বেশি পরিবর্তিত হয় এই ক্রিয়া এবং সর্বনাম পদ। এরপরে দেখো নিচের কোন বাক্যটি শুদ্ধ? বাক্য শুদ্ধ, তিনি আরোগ্য লাভ করেছেন, এটা তো সব জায়গায় তুমি দেখো। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বিপদও আসে দুঃখও আসে, এখানে সংক্ষিপ্ত করে বিপদ এবং দুঃখ বলা হচ্ছে, যার কারণে এখানে এবং যুক্ত আছে, এটাকে যৌগিক, যৌগিক তুমি এটা কোঅর্ডিনেটিভ কনজাংশন হিসেবে এখানে রূপান্তরিত করতে পারো। তো এখানে যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে এটা, যেহেতু এবং দিয়ে যুক্ত করা আছে দুইটা অংশ। এরপর হচ্ছে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এখানে সংকীর্ণ বাতায়ন বলতে কি বোঝানো হচ্ছে? ছোট্ট জানালা, জনবিচ্ছিন্নতা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আমি যদি ভুল না করি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা থেকে এখানে এই লাইনটি নেওয়া হয়েছে। এবং সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, মানে সমাজের উচ্চ মঞ্চে বসার অর্থ হচ্ছে যে আমি
ধনাঢ্য লাভ করেছি বা আমি ধনী হয়েছি। এবং সংকীর্ণ বাতায়ন বলতে আমি যে ধনী, আমার যে আমার অর্থনৈতিক অবস্থা, এখান থেকে আমি সাধারণ জনসাধারণ যত গরিব মানুষ রয়েছে, অভাব অনটনে বেড়ে ওঠা মানুষদের সাথে আমি মিশতে পারছি না, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে জনবিচ্ছিন্নতা, তাদের সাথে থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। তো এই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে সংকীর্ণ বাতায়ন দ্বারা। ঠিক আছে, 32 নাম্বারটা দেখো, হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার, বাক্যটিতে সম্বন্ধ পদ কোথায়? সম্বন্ধ পদ বিশেষ্যর পূর্বে। আচ্ছা দেখো, সম্বন্ধ পদ হে আদি জননী সিন্ধু, এই যে বিশেষ্য কিন্তু আমাদের এই সিন্ধু, এবং এর সামনে কিন্তু বলা হচ্ছে যে জননী আদি, দুইটা বিষয় কিন্তু এখানে বিশেষ্যের পূর্বে এটা সম্বন্ধ পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আচ্ছা এইখানে এই জিনিসটাই কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে বিশেষ্যের পূর্বে সম্বন্ধ পদ হিসেবে ব্যবহৃত হয়েছে আদি জননী। কখনো রং কখনো সুর কাব্যটি কার লেখা? এটা আবু জাফর ওবায়দুল্লাহ। ফেব্রুয়ারি 1969, এটার বর্ণমালা হচ্ছে অবিনাশী বর্ণমালা, এটা হচ্ছে প্রতিবাদের প্রতীক। ঠিক আছে, প্রতিবাদের প্রতীক। মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ হচ্ছে উপযুক্ত উপযুক্ত মিলন হবে। ঠিক আছে, উপযুক্ত মিলন। মণি কাঞ্চন, মণিও যেটা, কাঞ্চনও ওইটাই। তো মণি এবং কাঞ্চন যেটা যোগ করলে একটা উপযুক্ত মিলন হয়। তুমি যদি চায়ের মধ্যে চুন দাও তাহলে কিন্তু চা হবে না। কি হবে? এটা কিছুই হবে না, এটা একটা খাওয়ার অনুপযোগী বস্তু হিসেবে কল্পনা করা হবে। তো যখন চায়ের সাথে চিনি দিবা তখনই কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা চা হবে এবং উপযুক্ত মিলন হবে। তো এখানেই বলা হচ্ছে যে মণি এবং কাঞ্চন দুইটাই কিন্তু অলংকার, এই দুইটা যুক্ত হইলেই সেটা হয়ে যায় উপযুক্ত মিলন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে একটু সমস্যা হয়েছিল আমাদের, আমি এটা বুঝতে ভুল হয়েছিল কোথায় যেন, যে তোমাদেরকে আচ্ছা আচ্ছা এই যে এইখানে আচ্ছা সুমন্দ বা সুগন্ধ, আমি কিন্তু এটা টাইপিং মিস্টেক হয়েছে কিনা আমি সেটা বুঝতে পারছি না। তো এখানে নাম বিশেষণ হবে, তোমরা এটা নাম বিশেষণ হিসেবে দিও। ঠিক আছে, আচ্ছা আশা করব বুঝতে পেরেছো। কয়টা হয়েছে তোমাদের প্রশ্ন বাংলা থেকে সেটা আমাকে জানাও কমেন্টে, ইনশাল্লাহ তোমাদের বাকিগুলোও ইংরেজি এবং জিকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা তোমরা আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারো। আমাদের এক্সাম বেস লাস্ট সময়ের জন্য সাজেশন সহ সবকিছুই দেওয়া হবে। তোমাদের গুচ্ছ বি ইউনিটের প্রশ্নে কিন্তু আমাদের এক্সাম বেস থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে, সেটার একটা প্রমাণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।